ধরুন কেউ কোটি টাকা খরচ করে একটি অত্যাধুনিক একদম লেটেস্ট মডেলের ফর্মুলা 1 রেসিং কার কিনল। তো চালকের আসনে বসে স্টিয়ারিং ধরে অ্যাক্সেলারেটরে চাপ দেওয়ার পর যদি দেখা যায় গাড়িটি 1 ইঞ্চিও এগোচ্ছে না, তখন ঠিক কেমন লাগবে? বেশ হতাশাজনক হবে নিশ্চয়ই। গাড়ি তো চলার জন্যই কেনা। এক্স্যাক্টলি। আর কারণটা শুনলে আরও অবাক হতে হবে। গাড়িটির হুড খুলতেই দেখা গেল ভেতরে কোনো ইঞ্জিনই নেই। ট্রেডিংয়ের জগতে পা রাখার পর নতুন যারা আসেন তাদের অসংখ্য মানুষের ঠিক এই অভিজ্ঞতাই হয়। হ্যাঁ, এটা একটা খুব সাধারণ খুব কমন একটা ভুল ধারণা। রাইট। একটি চমৎকার ইন্টারফেস দেখে মেটাট্রেডার 5 বা যেটাকে আমরা MT5 বলি, এই সফটওয়্যারটি ডাউনলোড করার পর অনেকেই ভাবেন যে আম, তারা মনে করেন এই প্ল্যাটফর্মটি নিজেই বুঝে একটি ব্রোকার এবং এখান থেকেই সরাসরি শেয়ার বা কারেন্সিতে টাকা খাটানো যায়। আসলে আসল সত্যটি কিন্তু সম্পূর্ণ ভিন্ন। MT5 হলো কেবল সেই আপনার বলা ওই ফর্মুলা 1 গাড়ির বডি বা ড্যাশবোর্ডের মতো, যার নিজস্ব কোনো ইঞ্জিন নেই। ঠিক। তো আজকের এই বিশেষ বিশ্লেষণে আমরা ট্রেডিং জগতের এই সবচেয়ে বড় ভুল ধারণাটি ভেঙে দেব, কিভাবে সম্পূর্ণ সুরক্ষিতভাবে ডেমো অ্যাকাউন্টের গণ্ডি পেরিয়ে আসল রিয়েল ট্রেডিংয়ের জটিল দুনিয়ায় প্রবেশ করতে হয়, তার আদ্যোপান্ত আজ উঠে আসবে আমাদের আলোচনায়। হ্যাঁ, আর এই গভীর আলোচনার জন্য আমরা কিন্তু বেশ কিছু নির্ভরযোগ্য সোর্স ঘাটাঘাটি করেছি। একদম তাই। জিরো মার্কেটস, হেডওয়ে এবং সুইচ মার্কেটসের মতো স্বনামধন্য ব্রোকারের বিস্তারিত ব্লগ তো আছেই, সাথে MT5-এর নিজস্ব বিশাল ম্যানুয়াল এবং উম্বুজা ট্রেডার আর এমটন্ডাও প্রোয়ের মতো জনপ্রিয় ইউটিউব চ্যানেলের টিউটোরিয়ালগুলো আমরা বিশ্লেষণ করেছি। তথ্য বলছে সোর্স অনুযায়ী ২০০০ সালের প্রথম প্রান্তিকেই এই MT5 প্ল্যাটফর্মের ব্যবহার প্রায় ১১.৫% বৃদ্ধি পেয়েছিল। ও আচ্ছা, এত বেশি? হ্যাঁ, কিন্তু সফটওয়্যারটি যতই জনপ্রিয় হোক না কেন, আসল ট্রেডিংয়ের জন্য নেপথ্যে একটি ইঞ্জিন একটি ব্রোকার কিন্তু অপরিহার্য। ঠিক আছে, চলুন বিষয়টি একটু বিশদে ভেঙে দেখা যাক। গাড়ির উপমাটি কিন্তু এই পরিস্থিতির জন্য একদম জুৎসই ছিল। হ্যাঁ, একদম। MT5 সফটওয়্যারটি বিশ্বজুড়ে এত বেশি সমাদৃত হওয়ার মূল কারণই হল এর চার্টিং টুলস এবং অ্যানালাইসিসের অসাধারণ ক্ষমতা। মেটাকোডস কোম্পানি এটি তৈরি করেছে কেবল একটি প্রযুক্তিগত সেতু হিসেবে। সেতু প্ল্যাটফর্ম আর মার্কেটের মধ্যে। রাইট। সোর্স ম্যাটেরিয়ালগুলো অত্যন্ত স্পষ্টভাবে বলছে যে ডেমো বা ভার্চুয়াল টাকার অ্যাকাউন্ট হয়তো সরাসরি প্ল্যাটফর্ম থেকে খোলা যায়, কিন্তু যখনই আসল অর্থের লেনদেন বা রিয়েল ট্রেডিংয়ের কথা আসে, তখন MT5 একা কিছুই করতে পারে না। বুঝতে পেরেছি। আসল বাজারের সাথে যুক্ত হতে হলে একটি ব্রোকারের শরণাপন্ন হতেই হবে। ব্রোকার হল সেই আর্থিক প্রতিষ্ঠান যারা মূলত ট্রেডারকে লিকুইডিটি বা অর্থের যোগান দেয় এবং ট্রেডগুলোকে বিশ্ব বাজারে পৌঁছে দেয়। আর ঠিক এই জায়গাটিতেই সবচেয়ে বড় কনফিউশন, বিভ্রান্তিটা তৈরি হয়। কারণ ইন্টারনেট খুললেই দেখা যায় শত শত ব্রোকার আকর্ষণীয় সব বিজ্ঞাপনের পসরা সাজিয়ে বসে আছে। সবাই দাবি করছে তারাই নাকি সেরা। হ্যাঁ, এটা একটা বড় সমস্যা বটে। তো এই ব্রোকারগুলোর মধ্যে কোনটি আসল আর কোনটি ভুয়া, সেটি যাচাই করার তো কোনো সহজ উপায় সাধারণ মানুষের জানা নেই। সোর্সগুলো ঘাঁটতে গিয়ে দেখলাম FCA, সাইসেক বা ASICর মতো বেশ কিছু রেগুলেটরি বডি বা নিয়ন্ত্রক সংস্থার কথা বারবার উঠে এসেছে। হ্যাঁ, রেগুলেশনটা খুবই জরুরি। কিন্তু এই সংস্থাগুলো আসলে ঠিক কি কাজ করে? এগুলো কি কেবল কিছু ভারী নামের লাইসেন্স, নাকি এর পেছনে ব্যবহারকারীদের ফান্ডের সুরক্ষার কোনো শক্তিশালী মেকানিজম আছে? না না, এগুলো মোটেও শুধু কাগজে লাইসেন্স নয়, বরং এগুলো হলো ট্রেডারের গচ্ছিত অর্থের সবচেয়ে বড় রক্ষাকবচ। একটি রেগুলেটেড ব্রোকার এবং একটি আনরেগুলেটেড ব্রোকারের মধ্যে মূল পার্থক্যই হল স্বচ্ছতা এবং জবাবদিহিতা। আচ্ছা। যখন কোনো ব্রোকারের কাছে ধরুন FCA, যেটা যুক্তরাজ্যের, বা সাইপ্রাসের সাইসেকের অনুমোদন থাকে, তখন তাদের একটি কঠোর নিয়ম মেনে চলতে হয়। একে বলা হয় সেগ্রিগেটেড ফান্ডস বা পৃথকীকরণ নীতি। সেগ্রিগেটেড ফান্ডস এর মানে কি? এর মানে হল ট্রেডাররা যে টাকাটা ব্রোকারের কাছে জমা রাখেন, ব্রোকার সেই টাকা নিজেদের ব্যবসায়িক কাজে বা কোম্পানির দৈনন্দিন খরচ মেটাতে ব্যবহার করতে পারবে না। ও, ব্রোকার নিজের ইচ্ছে মতো ওই টাকা খরচ করতে পারবে না? একদমই না। ট্রেডারদের টাকা সম্পূর্ণ আলাদা একটি শীর্ষস্থানীয় ব্যাংকে জমা রাখতে হয়।
যদি কোনো কারণে ওই ব্রোকার কোম্পানিটি দেউলিয়াও হয়ে যায়, মানে বিজনেস লালবাতি জ্বলে যায়, হ্যাঁ, ধরুন কোম্পানি বন্ধ হয়ে গেল, তবুও ট্রেডারদের ফান্ড সুরক্ষিত থাকে এবং তারা আইনি প্রক্রিয়ায় নিজেদের টাকা ফেরত পেতে পারেন। আনরেগুলেটেড ব্রোকারদের ক্ষেত্রে কিন্তু এমন কোনো নিশ্চয়তা থাকে না। তার মানে শুধু MT5 থাকলেই হবে না, পেছনের ব্রোকারটি কতটা সুরক্ষিত সেটাই আসল কথা। আচ্ছা, একটি বিশ্বস্ত ব্রোকার নির্বাচন করার পর তো অ্যাকাউন্টের ধরন বেছে নেওয়ার প্রশ্ন আসে। হ্যাঁ, ঠিক। সোর্সগুলোতে দেখলাম রিয়েল অ্যাকাউন্টের প্রধানত দুটি ধরন নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হয়। একটি হলো স্ট্যান্ডার্ড আর অন্যটি হলো ECN। ECN অ্যাকাউন্টের বিষয়ে বলা হচ্ছে যে এখানে কোনো ডিলিং ডেস্ক থাকে না এবং ট্রেডার সরাসরি লিকুইডিটি প্রোভাইডার্সদের সাথে যুক্ত হতে পারেন। রাইট, ডাইরেক্ট মার্কেট অ্যাক্সেস পাওয়া যায়। এর ফলে স্প্রেড বা কেনাবেচার দামের পার্থক্য নাকি 0 বা 0.0 পিপস থেকে শুরু হতে পারে। কিন্তু এর বদলে প্রতিটি ট্রেডের জন্য ব্রোকারকে একটি নির্দিষ্ট অঙ্কের কমিশন দিতে হয়। যেমন সোর্সেস সুইচ মার্কেটসের একটি উদাহরণ দেওয়া হয়েছে, যেখানে প্রতি ট্রেডে $3.50 কমিশন কাটা হয়। হ্যাঁ, ECN-এ কমিশন থাকে। অন্যদিকে স্ট্যান্ডার্ড অ্যাকাউন্টের ক্ষেত্রে বলা হচ্ছে সেখানে কোনো আলাদা কমিশন নেই, কিন্তু ব্রোকার স্প্রেডের সাথেই তাদের নিজস্ব লাভ বা মার্কআপ যুক্ত করে নেয়। বিষয়টা কি অনেকটা এরকম, মানে ধরুন ECN হলো যেন পাইকারি বাজার বা হোলসেল মার্কেট। ইন্টারেস্টিং উপমা। সেখানে সরাসরি কারখানার মূল সরবরাহকারীর কাছ থেকে পণ্য কেনা যায়, তাই পণ্যের আসল দাম একদম কম থাকে। কিন্তু সেই পাইকারি বাজারে ঢোকার জন্য একটি গেট পাস বা মেম্বারশিপ ফি দিতে হয়, যা হলো ওই $3.50 কমিশন। একদম ঠিক ধরা হয়েছে। আর স্ট্যান্ডার্ড অ্যাকাউন্টটি হলো পাড়ার খুচরা দোকান বা রিটেল স্টপের মতো। সেখানে ঢোকার জন্য কোনো গেট পাস বা ফি লাগে না, কিন্তু দোকানদার কারখানার মূল দামের সাথে নিজের লাভটুকু যোগ করে একটু বাড়তি দামে পণ্যটি বিক্রি করেন। হ্যাঁ, ট্রেডিংয়ের ভাষায় এই বাড়তি দামটি হল মার্কআপ স্প্রেড। আপনি খুব সুন্দর করে বুঝিয়েছেন ব্যাপারটা। তাহলে স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে, নতুন যারা ট্রেডিংয়ের দুনিয়ায় পা রাখছেন তাদের জন্য এই দুটো বাজারের মধ্যে কোনটি বেশি উপযুক্ত? পাইকারি বাজারে কমিশন দিয়ে ঢোকা নাকি খুচরা দোকান থেকে একটু বেশি স্প্রেড দিয়ে কেনা? এখানে সবচেয়ে চমকপ্রদ বিষয়টি হল এর কোনো একক উত্তর নেই। এটি পুরোপুরি নির্ভর করে ট্রেডিং স্টাইল বা মনস্তত্ত্বের উপর। মানে এক একজনের জন্য এক এক রকম। ঠিক তাই। ECN অ্যাকাউন্টে স্প্রেড প্রায় 0 থাকার কারণে মার্কেট এক্সিকিউশন বা অর্ডার সম্পন্ন হওয়ার গতি অত্যন্ত দ্রুত হয়। তাই যারা স্ক্যাল্পার বা ডে ট্রেডার, মানে যারা খুব কম সময়ের জন্য ট্রেড করেন, হ্যাঁ, যারা সারাদিনে অসংখ্য ছোট ছোট ট্রেড করেন এবং খুব সামান্য লাভের আশায় দ্রুত মার্কেট থেকে বেরিয়ে আসেন, তাদের জন্য ECN হল আদর্শ। কারণ ছোট মুভমেন্টে লাভ করতে হলে নিখুঁত প্রাইসিং প্রয়োজন। বুঝতে পেরেছি। আর স্ট্যান্ডার্ড? অন্যদিকে যারা দীর্ঘমেয়াদে পজিশন ধরে রাখেন, অর্থাৎ যারা সুইং ট্রেডার বা পজিশনাল ট্রেডার, তাদের জন্য স্ট্যান্ডার্ড অ্যাকাউন্ট অনেক বেশি স্বস্তিদায়ক। কেন? কারণ তারা তো বেশি ট্রেড করেন না, তাই তো? একদম। তারা দিনে 10টা ট্রেড খোলেন না, হয়তো সপ্তাহে 1টি বা 2টি ট্রেড করেন। তাই বারবার কমিশন দেওয়ার চেয়ে ট্রেড খোলার সময় সামান্য একটু বেশি স্প্রেড মেনে নেওয়া তাদের জন্য আর্থিকভাবে বেশি সাশ্রয়ী। আচ্ছা, অ্যাকাউন্টের ধরন তো পরিষ্কার হলো, কিন্তু এরপর যখনই অ্যাকাউন্ট খোলার প্রক্রিয়ায় গভীরে প্রবেশ করা হয় তখন একটি বড়সড়, মানে একটা আমলাতান্ত্রিক বাধার সম্মুখীন হতে হয়। ডকুমেন্টেশনের কথা বলছেন? হ্যাঁ, ব্রোকাররা হঠাৎ করে পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স এবং প্রুফ অফ অ্যাড্রেস হিসেবে ইউটিলিটি বিল বা ব্যাংক স্টেটমেন্ট দাবি করে বসে। সোর্সে খুব স্পষ্টভাবে বলা আছে যে এই ইউটিলিটি বিল আবার 3 থেকে 6 মাসের বেশি পুরনো হওয়া যাবে না। হ্যাঁ, এটা একটা স্ট্যান্ডার্ড প্রসিজিওর। সত্যি বলতে এটি সাধারণ ব্যবহারকারীদের জন্য মারাত্মক বিরক্তির একটি কারণ। মানে একজন মানুষ হয়তো শুধু $100 দিয়ে ট্রেডিং শুরু করতে চাইছেন, তাকে কেন নিজের বাসস্থানের এত ব্যক্তিগত প্রমাণ দাখিল করতে হবে? এটি কি কেবলই ব্রোকারদের ডেটা সংগ্রহ করার কোনো ফন্দি নয়? আমরা যদি এটিকে বৃহত্তর প্রেক্ষাপটের সাথে মিলিয়ে দেখি, তাহলে বুঝতে পারব যে এই আপাতদৃষ্টিতে বিরক্তিকর কড়াকড়ি আসলে পুরো আর্থিক কাঠামোর সুরক্ষার জন্যই করা হয়। আচ্ছা। এটি ডেটা সংগ্রহের কোনো ফন্দি নয়, বরং এটি KYC মানে নো ইওর কাস্টমার এবং AML মানে অর্থ পাচার প্রতিরোধক আইনের আন্তর্জাতিক বাধ্যবাধকতা। এর পেছনের মেকানিজমটি বুঝতে হবে। মানে বেআইনি কাজ আটকানোর জন্য? হ্যাঁ, ট্রেডিং অ্যাকাউন্টগুলোকে ব্যবহার করে যাতে কোনো অপরাধী চক্র কালো টাকা সাদা করতে না পারে তা নিশ্চিত করাটা রেগুলেটরদের প্রধান দায়িত্ব।
যদি কেউ ভুয়া পরিচয়ে অ্যাকাউন্ট খুলে অবৈধ অর্থ বিশ্ববাজারে প্রবেশ করায় তাহলে তো পুরো সিস্টেমটি ঝুঁকির মুখে পড়বে। রাইট, সেন্স মেক করছে। তাই ব্রোকারকে ১০০% নিশ্চিত হতে হয় যে যিনি ট্রেড করছেন তিনি বাস্তবেই সেই মানুষটি এবং তার একটি বৈধ ঠিকানা রয়েছে। ৩ বা ৬ মাসের পুরনো বিল না নেওয়ার কারণ হল মানুষ তো প্রতিনিয়ত বাসা বদলায়। ব্রোকারকে নিশ্চিত করতে হয় যে ওই ঠিকানায় মানুষটি বর্তমানে সত্যিই বসবাস করছেন কিনা। সোর্সগুলো থেকে আর একটি মজার তথ্য পাওয়া গেছে, বিশেষ করে MT5-এর অ্যান্ড্রয়েড অ্যাপের ম্যানুয়াল থেকে। সেখানে দেখা যাচ্ছে মোবাইল অ্যাপ থেকে সরাসরি রিয়েল অ্যাকাউন্ট খোলার চেষ্টা করলে ব্রোকার প্রথমে একটি প্রিলিমিনারি বা প্রাথমিক অ্যাকাউন্ট খুলে দেয়। হ্যাঁ, মোবাইল ইউজারদের জন্য এটা করা হয়। এবং মজার ব্যাপার হলো এই অ্যাকাউন্টের ব্যালেন্স শূন্য থাকে এবং সেখানে ট্রেডিং সম্পূর্ণ বন্ধ থাকে। মানে ডকুমেন্ট ভেরিফিকেশন শেষ না হওয়া পর্যন্ত এটি একটি ওয়েটিং রুমের মতো কাজ করে। ঠিক তাই, এটি MT5 এবং রেগুলেটেড ব্রোকারদের একটি চমৎকার সমন্বিত সুরক্ষা ব্যবস্থা। এই প্রিলিমিনারি অ্যাকাউন্টের উদ্দেশ্য হল ব্যবহারকারীকে প্ল্যাটফর্মের সাথে পরিচিত করানো। মানে জাস্ট ইন্টারফেসটা ঘুরে দেখার জন্য। রাইট। যতক্ষণ না ব্যাকএন্ডে ব্রোকারের কমপ্লায়েন্স টিম ব্যবহারকারীর পাঠানো আইডেন্টিটি এবং অ্যাড্রেস প্রুফ ম্যানুয়ালি যাচাই করে অনুমোদন দিচ্ছে, ততক্ষণ ট্রেড করা যাবে না। তবে এই অপেক্ষার সময়টাতে ট্রেডার লাইভ মার্কেটের ওঠানামা দেখতে পারেন, চার্টে বিভিন্ন টুলস ব্যবহার করে অ্যানালিসিস করতে পারেন। দারুণ একটা ব্যবস্থা। আচ্ছা, এই ভেরিফিকেশন বা যাচাইকরণ পর্ব শেষ হওয়ার পর আসে অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ এবং নিরাপত্তার বিষয়টি। MT5 প্ল্যাটফর্মে পাসওয়ার্ড নিয়ে বেশ কিছু অভিনব ফিচার আছে। পাসওয়ার্ড সিকিউরিটি বেশ স্ট্রং এখানে। সোর্সগুলোতে ইনভেস্টর পাসওয়ার্ড নামে একটি বিশেষ পাসওয়ার্ডের কথা বারবার বলা হয়েছে। সাধারণত তো যে কোনো অ্যাকাউন্টে একটাই পাসওয়ার্ড থাকে, যাকে আমরা মাস্টার পাসওয়ার্ড বলি। তাহলে এই ইনভেস্টর পাসওয়ার্ডের কাজ কি? ইনভেস্টর পাসওয়ার্ড হল MT5-এর অন্যতম একটি বুদ্ধিদীপ্ত উদ্ভাবন। এটি মূলত একটি রিড অনলি বা শুধুমাত্র দেখার অধিকার দেওয়া পাসওয়ার্ড। শুধুমাত্র দেখার জন্য? হ্যাঁ, ধরুন একজন ট্রেডার খুব ভালো পারফর্ম করছেন এবং তিনি কোনো বিনিয়োগকারীর কাছ থেকে ফান্ড সংগ্রহ করতে চান। বিনিয়োগকারী স্বাভাবিকভাবেই সেই ট্রেডারের অতীত রেকর্ড বা লাইভ ট্রেডিং পারফরম্যান্স দেখতে চাইবেন। হ্যাঁ, টাকা দেওয়ার আগে তো যাচাই করবেই। ঠিক, কিন্তু ট্রেডার তো আর নিজের মাস্টার পাসওয়ার্ড কাউকে দিয়ে দিতে পারেন না, কারণ তাহলে সেই ব্যক্তি ট্রেডারের ফান্ড তুলে নিতে পারে বা উল্টোপাল্টা ট্রেড করে অ্যাকাউন্ট শূন্য করে দিতে পারে। মারাত্মক রিস্ক। এই সমস্যার সমাধানই হল ইনভেস্টর পাসওয়ার্ড। এই পাসওয়ার্ড দিয়ে কেউ লগ ইন করলে তিনি শুধু ব্যালেন্স, চলমান ট্রেড এবং অতীত হিস্ট্রি দেখতে পারবেন, কিন্তু কোনো ট্রেড খুলতে বা বন্ধ করতে পারবেন না। তার মানে সিকিউরিটি এবং পারফরম্যান্স শোকেস করার দারুণ একটি ব্যবস্থা এটি। একদম। পাশাপাশি সোর্সের ডেস্কটপ প্ল্যাটফর্ম থেকে কিউআর কোড স্ক্যান করে মোবাইল অ্যাপে দ্রুত লগ ইন করার ফিচারের কথাও বলা হয়েছে, যা বারবার জটিল পাসওয়ার্ড টাইপ করার ঝামেলা থেকে মুক্তি দেয়। আচ্ছা, অ্যাকাউন্ট পুরোপুরি প্রস্তুত, ভেরিফাইড এবং সুরক্ষিত। এবার তো আসল কাজ, অ্যাকাউন্টে ট্রেড করার জন্য মূলধন বা ফান্ড যোগ করতে হবে। ফান্ডিং, হ্যাঁ, এটা খুব গুরুত্বপূর্ণ একটা ধাপ। ফান্ডিংয়ের জন্য ব্রোকাররা এখন অনেকগুলো উপায় দিয়ে থাকে। ক্রেডিট বা ডেবিট কার্ড, ওয়ালেট যেমন স্ক্রিল বা নেটেলার, সরাসরি ব্যাংক ট্রান্সফার এবং আজকাল ক্রিপ্টোকারেন্সিও ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে। হ্যাঁ, অপশনের শেষ নেই। কার্ড বা ওয়ালেট ব্যবহার করলে নাকি সাথে সাথেই ব্যালেন্স অ্যাকাউন্টে যুক্ত হয়ে যায়, কিন্তু ব্যাংক ট্রান্সফারে 1 থেকে 5 দিন পর্যন্ত সময় লাগতে পারে। তবে এখানে সবচেয়ে জটিল যে বিষয়টির কথা হেডওয়ের ব্লগে উল্লেখ করা হয়েছে তা হল ডিপোজিট এবং উইথড্রয়ালের একটি বিশেষ নিয়ম, যাকে তারা বলছে রিটার্ন টু সোর্স নীতি। ও, রিটার্ন টু সোর্স, এটা নিয়ে অনেক কনফিউশন থাকে মানুষের। হ্যাঁ, এই নিয়মটি নাকি অনেক নতুন ট্রেডারকে বিভ্রান্ত করে। আসলে ফান্ড ম্যানেজমেন্টের ক্ষেত্রে রিটার্ন টু সোর্স সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ, অথচ সবচেয়ে বেশি ভুল বোঝা একটি নিয়ম। এর পেছনের যুক্তিটা না বুঝলে অনেকেই ব্রোকারের উপর রেগে যান। নিয়মটা আসলে কি, একটু সহজ করে বুঝিয়ে বলবেন? নিয়মটির অর্থ হল, যে মাধ্যম ব্যবহার করে ফান্ড ডিপোজিট করা হয়েছে, টাকা তোলার সময় ঠিক সেই মাধ্যমেই আগে জমা করা মূলধনটুকু ফেরত নিতে হবে। মানে যে পথে টাকা ঢুকেছে সেই পথেই বেরোতে হবে। রাইট। এর মেকানিজমটা একটু ভেঙে বলি। ধরুন কোনো হ্যাকার একটি চুরি করা ক্রেডিট কার্ড দিয়ে ট্রেডিং অ্যাকাউন্টে $1000 ডিপোজিট করল। আচ্ছা।
এরপর সে ছোট একটি ট্রেড করে ওই $1000 নিজের ব্যক্তিগত ব্যাংক অ্যাকাউন্টে উইথড্র করার চেষ্টা করল। যদি ব্রোকার এটি করতে দেয় তাহলে কালো টাকা খুব সহজেই সাদা হয়ে যাবে। ওহ আচ্ছা, বুঝতে পারছি। এই মানি লন্ডারিং আটকানোর জন্যই রিটার্ন টু সোর্স নিয়ম কাজ করে। যদি কেউ ক্রেডিট কার্ড দিয়ে $1000 ডিপোজিট করে এবং ট্রেড করে $500 লাভ করে, তবে সে চাইলে পুরো $1500 ব্যাংক ট্রান্সফারে তুলতে পারবে না। তাহলে তাকে কি করতে হবে? সিস্টেমটাকে বাধ্য করবে ওই মূল $1000 আগে সেই নির্দিষ্ট ক্রেডিট কার্ডে রিফান্ড বা ফেরত নিতে। ক্রেডিট কার্ডের পাওনা চুকিয়ে দেওয়ার পর যে $500 লাভ হলো, সেটি সে চাইলে ব্যাংক ট্রান্সফার বা অন্য যে কোনো উপায়ে তুলতে পারবে। এখানটাতেই বিষয়টি সবচেয়ে আকর্ষণীয় হয়ে ওঠে, কারণ ডিপোজিটের মাধ্যম হিসাবে ক্রিপ্টোকারেন্সির যেমন বিটকয়েন বা ইথেরিয়াম ব্যবহারের কথাও তো সোর্সে আছে। হ্যাঁ, ক্রিপ্টো এখন বেশ জনপ্রিয়। কিন্তু ক্রিপ্টোবাজার তো নিজেই অসম্ভব মাত্রায় ভোলাটাইল। সকালে এর দাম থাকে একরকম, বিকেলে তার সম্পূর্ণ পাল্টে যেতে পারে। তাহলে ট্রেডিং অ্যাকাউন্টে স্থিতিশীল ফিয়াট কারেন্সির মানে ডলারের ফান্ডিংয়ের জন্য এই চরম মাত্রায় ওঠানামা করা ক্রিপ্টোকারেন্সি ব্যবহার করা কি অনেক বড় একটি ঝুঁকির বিষয় নয়? অত্যন্ত প্রখর একটি বিষয় লক্ষ্য করেছেন আপনি এখানে। ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে ডিপোজিট করলে ব্যাংকিংয়ের অনেক ঝামেলা এড়ানো যায় ঠিকই, কিন্তু ফান্ডিংয়ের সময়ে এর নিজস্ব কিছু কাঠামোগত জটিলতা তৈরি হয়। কী রকম জটিলতা? যখন ক্রিপ্টো নেটওয়ার্ক ব্যবহার করে ফান্ড পাঠানো হয়, তখন ব্লকচেনের কনফার্মেশনের জন্য অপেক্ষা করতে হয়। কার্ড বা ই-ওয়ালেটের মতো এটি একদম তাৎক্ষণিক হয় না। নেটওয়ার্কের ট্র্যাফিকের উপর ভিত্তি করে এই কনফার্মেশন আসতে কয়েক মিনিট থেকে কয়েক ঘণ্টাও লাগতে পারে। ও, আর এই সময়ের মধ্যেই তো দাম বদলে যেতে পারে। ঠিক ধরেছেন। এই অপেক্ষার সময়ের মধ্যেই ক্রিপ্টোর বিশাল ঝুঁকিটি লুকিয়ে থাকে। ধরা যাক কেউ $1000 সমমূল্যের বিটকয়েন পাঠালো, কিন্তু নেটওয়ার্ক কনফার্মেশন হতে 2 ঘন্টা সময় লাগল, এবং এই 2 ঘন্টার মধ্যে বিটকয়েনের নিজস্ব দাম 10% পড়ে গেল। তাহলে তো তার অ্যাকাউন্টে কম টাকা ঢুকবে। যাওয়ার ঝুঁকি তো আছেই। তাই ক্রিপ্টো ডিপোজিট করার সময় এই রূপান্তর হার বা এক্সচেঞ্জ রেট এবং নেটওয়ার্ক কনফার্মেশনের সময়ের বিষয়টি গভীরভাবে মাথায় রাখা জরুরি। ফান্ডিং তো সফলভাবে হলো, অ্যাকাউন্টে এখন টাকা আছে। এবার সবচেয়ে প্রযুক্তিগত এবং সোর্স অনুযায়ী সবচেয়ে বেশি হতাশাজনক ধাপে আসা যাক, ব্রোকারের অ্যাকাউন্টটিকে MT5 প্ল্যাটফর্মে সংযুক্ত করা বা লগ করা। হ্যাঁ, লগ ইন ইস্যুটা ইউটিউবে খুব চর্চিত একটা বিষয়। ইউটিউব চ্যানেল বজ্জা ট্রেডার এবং M10 Pro এর সোর্স ঘাটলে দেখা যায় প্রচুর মানুষ এই ধাপে এসে আটকে যান এবং সাহায্য চান। তারা বারবার অথরাইজেশন ফেইল্ড বা অনুমোদন ব্যর্থ হওয়ার মতো এরর মেসেজ পান। হ্যাঁ, এটা খুব কমন একটা এরার। অ্যাকাউন্টে টাকা ঢোকার পর যখন এই মেসেজ স্ক্রিনে ভেসে ওঠে, তখন ট্রেডারদের মধ্যে যে কি পরিমাণ প্যানিক বা আতঙ্ক তৈরি হয় তা সহজেই অনুমেয়। মানে মনে হয় যেন পুরো টাকাটাই গায়েব হয়ে গেল। আইডি এবং পাসওয়ার্ড পুরোপুরি ঠিক দেওয়ার পরও কেন এই সমস্যা হয়? ওই প্যানিকটা একেবারেই বাস্তব, কারণ সেখানে নিজের কষ্টার্জিত টাকা জড়িত। কিন্তু মজার ব্যাপার হলো, এই সমস্যার সমাধানটি খুবই সাধারণ। এর প্রধান কারণ হল লগ ইনের সময় সঠিক সার্ভার নির্বাচন না করা। সার্ভার মানে ব্রোকারের সার্ভার? হ্যাঁ, MT5-এ লগ ইন করার ইউজার ইন্টারফেস বা ইউআইটা একটু ভিন্ন। এখানে শুধু আইডি আর পাসওয়ার্ড দিলেই হয় না, ব্রোকার অ্যাকাউন্ট খোলার সময় ইমেলে যে নির্দিষ্ট সার্ভারের নাম পাঠায় ঠিক সেটি সিলেক্ট করতে হয়। মানে ড্রপডাউন মেনু থেকে? হ্যাঁ, ইউটিউবে টিউটোরিয়ালগুলোতে ড্রপডাউন মেনু থেকে এটি খুব স্পষ্টভাবে দেখানো হয়েছে। যেমন ধরুন ডেরিভ SVG সার্ভার 03 বা XM গ্লোবাল MT514। প্রতিটি ব্রোকারের অসংখ্য সার্ভার থাকে। আচ্ছা, বুঝতে পারছি। লগ ইন ব্যর্থ হবে, MT5 ইঞ্জিনকে একদম নিখুঁতভাবে বলে দিতে হয় যে সে কোন সার্ভারের সাথে কানেক্ট করবে। সার্ভার সমস্যা মিটে গেলে এবং লগ ইন সফল হলে MT5-এর আসল ড্যাশবোর্ড বা ইন্টারফেসটি সামনে ভেসে ওঠে। হ্যাঁ, আসল ট্রেডিং গ্রাউন্ড। সোর্সগুলোতে মার্কেট ওয়াচ, মানে যেখানে সব কারেন্সি বা সম্পদের দামের ওঠানামা দেখা যায়, ন্যাভিগেটর এবং এক ক্লিকে ট্রেড করার সুবিধার কথা বলা হয়েছে। তবে ট্রেড প্লেস করার ক্ষেত্রে ম্যানুয়াল এবং টিউটোরিয়ালগুলো পেন্ডিং অর্ডারের উপর সবচেয়ে বেশি জোর দিয়েছে। পেন্ডিং অর্ডার ট্রেডিংয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি টুল। বিশেষ করে 2 ধরনের পেন্ডিং অর্ডার, লিমিট অর্ডার এবং স্টপ অর্ডার। এই দুটি টার্ম নতুনদের সবচেয়ে বেশি কনফিউজ করে। লিমিট অর্ডারের ব্যাপারটা কি এমন? ধরুন বাই লিমিট হলো যেন ছাদ থেকে ফেলে দেওয়া একটি বাউন্স করা বল ধরার চেষ্টা করা। আর একটু ক্লিয়ার করবেন?
নির্দিষ্ট মেঝে বা সাপোর্ট লেভেলে গিয়ে ধাক্কা খেয়ে এটি আবার ওপরের দিকে বাউন্স করবে। তাই আমি সেই মেঝেতে আগে থেকেই একটি বাই লিমিট সেট করে রাখলাম। একদম নিখুঁত উপমা। আপনি বর্তমান দামের চেয়ে সস্তায় কিনতে চাইছেন এবং আশা করছেন যে দাম নিচে নেমে আপনার সেট করা লেভেল ছুঁয়ে আবার ওপরে উঠবে। আর উল্টো দিকে বাই স্টপ অর্ডারের কনসেপ্টটা ঠিক কেমন মনে হয়? বাই স্টপ হলো আমার কাছে চলন্ত ট্রেনে লাফিয়ে ওঠার মতো। অর্থাৎ ট্রেনটি মানে মার্কেটের দাম ইতিমধ্যেই ওপরের দিকে ছুটছে এবং আমি আশা করছি যে সামনে একটি নির্দিষ্ট স্টেশন বা লেভেল পার হলে ট্রেনটির গতি আরও তীব্র হবে। রাইট, মোমেন্টাম কন্টিনিউ করবে। হ্যাঁ, তাই বর্তমান দামের চেয়ে ওপরের একটি পয়েন্টে আমি বাই স্টপ সেট করে রাখি, যাতে মার্কেট ওই পয়েন্ট পার হওয়ার সময় স্বয়ংক্রিয়ভাবে আমি ট্রেনটিতে উঠে পড়তে পারি। চমৎকার! এই দুটি উপমা দিয়ে লিমিট এবং স্টপ অর্ডারের মেকানিজম একদম সহজ করে দেওয়া হয়েছে। লিমিট অর্ডারে আপনি সস্তায় প্রাইস পাওয়ার চেষ্টা করেন, আর স্টপ অর্ডারে আপনি মার্কেটের গতির বা মোমেন্টামের সাথে যুক্ত হতে চান। কিন্তু এই সব অর্ডারের পরেও তো রিস্ক থেকেই যায়, তাই না? অবশ্যই। অর্ডার যে ধরনেরই হোক না কেন, রিয়েল ট্রেডিংয়ে সবচেয়ে বড় ভয়ের জায়গা হলো ইমোশন বা আবেগ। মার্কেট যখন উল্টো দিকে যাওয়া শুরু করে তখন মানুষ প্যানিক করে, আশা করতে থাকে যে এখনই হয়তো ঘুরে দাঁড়াবে এবং শেষ পর্যন্ত পুরো অ্যাকাউন্ট জিরো করে ফেলে। এটাই সবচেয়ে বড় ফাঁদ। আর ঠিক এই জায়গাতেই MT5 এর সবচেয়ে শক্তিশালী অস্ত্র স্টপ লস এবং টেক প্রফিটের মেকানিজম কাজ করে। হ্যাঁ, এই স্টপ লস এবং টেক প্রফিট আসলে আবেগের হাত থেকে ট্রেডারকে বাঁচানোর কাজে তো করে, তাই না? ঠিক তাই। স্টপ লস হল একটি পূর্ব নির্ধারিত স্বয়ংক্রিয় প্রস্থান বা এক্সিট পয়েন্ট। ট্রেডারের অনুমান যদি ভুল হয় এবং মার্কেট উল্টো দিকে যায়, তবে একটি নির্দিষ্ট অঙ্কের ক্ষতি হওয়ার পর MT5 স্বয়ংক্রিয়ভাবে ট্রেডটি বন্ধ করে দেয়। মানে লসটাকে আটকে দেয়। হ্যাঁ, এর ফলে পুরো ক্যাপিটাল নিঃশেষ হয়ে যাওয়ার হাত থেকে রক্ষা পায়। একইভাবে টেক প্রফিট হল মার্কেট যখন কাঙ্ক্ষিত দিকে যায় তখন একটি নির্দিষ্ট লাভে পৌঁছনোর পর আবেগতাড়িত হয়ে আরও লাভের আশায় বসে না থেকে স্বয়ংক্রিয়ভাবে ট্রেড বন্ধ করে লাভটুকু পকেটে পুরে নেওয়া। দারুণ ফিচার। আচ্ছা, সোর্সে হেজিং এবং নেটিংয়ের কথাও তো ছিল। হ্যাঁ, MT5-এ হেজিং এবং নেটিং সিস্টেমের একটি বড় পার্থক্য রয়েছে, যা অ্যাকাউন্ট খোলার সময় বেছে নিতে হয়। হেজিং অ্যাকাউন্টে একই কারেন্সিতে একই সাথে ওপরের দিকে মানে বাই এবং নিচের দিকে মানে সেল ট্রেড খুলে রাখা যায়। আর নেটিংয়ে? নেটিং অ্যাকাউন্টের মেকানিজম হল সেখানে বিপরীতমুখী ট্রেড খুললে তা আগের পজিশনটির সাথে যোগ বিয়োগ হয়ে যায়। অর্থাৎ একটি বাই পজিশন থাকা অবস্থায় যদি সেল করা হয় তবে তা আগের বাই পজিশনটিকে আংশিক বা সম্পূর্ণভাবে বাতিল বা ক্লোজ করে দেবে। তাহলে এই সব কিছুর আসল অর্থ কি দাঁড়ায়? এই পুরো যাত্রার সারমর্ম টানলে দেখা যায় যে মেটাট্রেডার 5 বা MT5 কেবল চার্ট দেখার কোনো সাধারণ সফটওয়্যার নয়, এটি একটি অত্যন্ত জটিল এবং শক্তিশালী ড্যাশবোর্ড। একদম তাই। কিন্তু একটি শক্তিশালী ইঞ্জিন যেমন ভালো চালক এবং সুরক্ষিত রাস্তা ছাড়া চলতে পারে না, তেমনি একটি নির্ভরযোগ্য রেগুলেটেড ব্রোকার ছাড়া MT5 অচল। সঠিক ব্রোকার নির্বাচন করা, ECN বা স্ট্যান্ডার্ড অ্যাকাউন্টের পার্থক্য বুঝে নিজের স্টাইলের সাথে তা মেলানো, KYCর মাধ্যমে আন্তর্জাতিক আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা, এই সবই তো খুব জরুরি। হ্যাঁ, আর ফান্ডের সঠিক ব্যবস্থাপনা, লিমিট অর্ডার, স্টপ লসের মতো টুলসগুলো ব্যবহার করাও শিখতে হবে। রাইট। সবকিছু মিলেই কেবল ডেমো অ্যাকাউন্টের খেলনা জগৎ থেকে বেরিয়ে একজন পেশাদার রিয়েল ট্রেডার হয়ে ওঠার শক্ত ভিত্তি তৈরি হয়। এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে ধরে। আমরা এতক্ষণ মানুষের মনস্তত্ত্ব, ম্যানুয়াল ট্রেডিং, লিমিট অর্ডার এবং স্টপ লস নিয়ে কথা বললাম। কিন্তু সোর্সগুলোতে MQL5 প্রোগ্রামিং ভাষা এবং এক্সপার্ট অ্যাডভাইজার বা স্বয়ংক্রিয় অ্যালগোরিদমিক ট্রেডিং রোবটগুলোর কথাও উল্লেখ করা হয়েছে। ওহ, AI ট্রেডিংয়ের কথা বলছেন? হ্যাঁ, চিন্তা করে দেখুন, ECN অ্যাকাউন্টের অত্যন্ত দ্রুতগতির জিরো স্প্রেড পরিবেশ এবং এই অ্যালগোরিদমিক ট্রেডিং রোবটগুলো যখন একসাথে কাজ করে তখন তারা মিলিসেকেন্ডের মধ্যে হাজার হাজার ডেটা পয়েন্ট অ্যানালাইসিস করে মানুষের চেয়ে বহুগুণ দ্রুত সিদ্ধান্ত নিতে পারে। বাপরে, সেখানে তো মানুষের কোনো পাত্তাই থাকবে না। একদম, কারণ সেখানে ইমোশন বা প্যানিকের কোনো জায়গা নেই। তাহলে কি অদূর ভবিষ্যতে ট্রেডিং জগৎ পুরোটাই এই AI বা রোবটদের দখলে চলে যাবে? মানুষের কি আর ম্যানুয়ালি চার্ট দেখে ট্রেড করার কোনো প্রয়োজন থাকবে?
নাকি একজন ট্রেডারের মূল কাজই হয়ে দাঁড়াবে শুধু রোবটগুলোকে সঠিক প্যারামিটার বা নির্দেশ দিয়ে ছেড়ে দেওয়া? সত্যি খুব গভীর একটি চিন্তার বিষয়। আজকের আলোচনা শুরুতে আমরা যে ফর্মুলা 1 গাড়ির উপমাটি দিয়েছিলাম, এখন মনে হচ্ছে সেই গাড়িতে হয়তো ভবিষ্যতের পৃথিবীতে আর কোনো মানব চালকের স্টিয়ারিং ধরারই প্রয়োজন পড়বে না। রোবটরাই স্বয়ংক্রিয়ভাবে হিসাব কষে গন্তব্যে নিয়ে যাবে। হ্যাঁ, ভবিষ্যৎ হয়তো সেরকমই কিছু ইঙ্গিত দিচ্ছে। আজকের এই বিশেষ বিশ্লেষণ আমরা এখানে শেষ করছি। এই প্রযুক্তিগত বিবর্তনের প্রশ্নটি যারা শুনছেন তাদের নিজেদের ভাবনার জন্যই রেখে গেলাম। নতুন কোনো বিষয় নিয়ে আবার কথা হবে।